কল্পনা করো ১৯৫৯ সাল একটা শান্ত নিরিবিলি শহর ল্যাংস্টন। গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। একটি এলিমেন্টারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, লুসিন্ডা। অন্য বাচ্চারা যেখানে খেলছে, হাসছে, গল্প করছে, সেখানে লুসিন্ডা একা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। কিন্তু ব্যাপারটা স্বাভাবিক না। তার কানে ভেসে আসছে এক অদ্ভুত ফিসফিস শব্দ। মনে হচ্ছে যেন কেউ তাকে কিছু বলতে চাইছে, কেউ যাকে দেখা যায় না কিন্তু শোনা যায়। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হন তাদের টিচার মিস টেইলর। তিনি সব বাচ্চাদের ক্লাসে যেতে বলেন। সবাই তার কথা শুনে ক্লাসে ঢুকে যায়, কিন্তু লুসিন্ডা সে যেন অন্য জগতে ডুবে আছে, কিছুই শুনছে না। বারবার ডাকাডাকির পর অবশেষে সে ক্লাসে ঢুকে মিস টেইলর সবাইকে একটি বিশেষ কথা জানান। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকেই ৫০ বছর আগে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল। এই বিশেষ দিনকে স্মরণীয় রাখতে প্রিন্সিপালের নির্দেশে তিনি বাচ্চাদের একটি অদ্ভুত কিন্তু মজার কাজ দেন। টাস্কটা হল ৫০ বছর পর পৃথিবী কেমন হবে সেটা তোমাদের কল্পনা করে কাগজে আঁকতে হবে। সব বাচ্চারা উত্তেজিত হয়ে পড়ে। কেউ ভবিষ্যতের গাড়ি আঁকবে, কেউ রোবট, কেউ উড়ন্ত শহর। মিস টেইলর আরও বলেন, এই আঁকা ছবিগুলো একটা টাইম ক্যাপসুলের মধ্যে রাখা হবে, আর ঠিক ৫০ বছর পর সেটা খুলে ভবিষ্যতের নতুন ছাত্রদের দেখানো হবে। এটা শুধু একটা কাজ না, এটা বাচ্চাদের চিন্তাভাবনা বোঝার একটা উপায়, আর স্কুলের বার্ষিকী উদযাপনের একটা বিশেষ আয়োজন। এরপর সব বাচ্চারা যার যার মতো করে আঁকতে শুরু করে, কিন্তু লুসিন্ডা সে যা আঁকতে যাচ্ছে তা শুধু একটা ছবি না, বরং এমন এক রহস্য যা ভবিষ্যৎকে কাঁপিয়ে দেবে। সব বাচ্চারা যখন ভবিষ্যতের ছবি আঁকছিল, লুসিন্ডার মন তখন অন্য কোথাও হারিয়ে যাচ্ছিল। তার কানে সেই অদ্ভুত ফিসফিস শব্দ বারবার শোনা যাচ্ছিল, কিন্তু কেন এই শব্দ সে শুনতে পাচ্ছে তা তখনও অজানা ছিল। এদিকে আঁকার সময় শেষ হয়ে আসে। মিস টেইলর সব বাচ্চাদের কাছ থেকে কাগজগুলো সংগ্রহ করতে শুরু করেন। তাড়াহুড়োর মধ্যে লুসিন্ডা তার আঁকা শেষ করতে পারে না, এমনকি নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারে না। মিস টেইলর এটা দেখে কিছুটা অবাক হন। লুসিন্ডা আঁকার বদলে শুধু কিছু সংখ্যা লিখেছে কেন, কিন্তু তিনি বিষয়টা খুব বেশি গুরুত্ব দেন না। এরপর সব আঁকা কাগজ টাইম ক্যাপসুলের ভেতরে রেখে সুরক্ষিতভাবে বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখনই মিস টেইলর লক্ষ্য করেন লুসিন্ডা স্কুলের একটু দূরে একা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ দেখা যায় সে আর সেখানে নেই। সবাই দুশ্চিন্তায় করে যায়। টিচাররা আর গার্ডরা মিলে পুরো স্কুলে লুসিন্ডাকে খুঁজতে শুরু করে। শেষে স্কুলের বেসমেন্টে গিয়ে মিস টেইলর তাকে খুঁজে পান। সেখানে দেখা যায় লুসিন্ডা দেওয়ালের ওপর নীল রং দিয়ে কিছু সংখ্যা লিখছে, ঠিক সেই সংখ্যাগুলো যেগুলো সে কাগজে লিখতে পারেনি। সে খুব ভয় পেয়ে আছে, কারণ তার কানে এখনও সেই একই ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। এরপর গল্পটি ৫০ বছর পরের সময় চলে যায়। সেখানে দেখা যায় একজন মানুষ, জন নামের একজন, যার জীবন এই রহস্যের সাথে জড়িয়ে যাবে নতুনভাবে। গল্পটা ৫০ বছর পর আবার নতুনভাবে শুরু হয়। এবার আমরা দেখি জনকে, একজন অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক। সে তার ৯ বছরের ছেলে ক্যালেবের সাথে থাকে, কিন্তু তাদের জীবনটা সুখের নয়। কয়েক বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জনের স্ত্রী মারা যায়। এই শোক সে এখনও ভুলতে পারেনি, তাই সে প্রায়ই মদ্যপান করে, আর ছেলেটার দিকেও ঠিকভাবে খেয়াল রাখতে পারে না। ক্যালেব একটু আলাদা, সে ঠিকমতো শুনতে পায় না, তাই হিয়ারিং এইড ব্যবহার করে। পরের দিন জন তার ক্লাস শেষ করে ছেলেকে স্কুলে নিয়ে যায়, কারণ আজ সেই স্কুলের ৫০তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই একই স্কুলে একসময় লুসিন্ডা পড়াশোনা করত। আজ টাইম ক্যাপসুল খোলা হবে, আর ৫০ বছর আগে আঁকা সব ছবিগুলো নতুন বাচ্চাদের দেখানো হবে। বার্ষিকী অনুষ্ঠানে মিস টেলরও উপস্থিত থাকেন, যিনি এখন অনেক বয়স্ক হয়ে গেছেন। সব বাচ্চাদের সেই পুরনো আঁকা কাগজগুলো ফিরিয়ে দেওয়া হয়। ঠিক তখনই ক্যালেব আবার সেই একই অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পায়, যেটা একসময় লুসিন্ডাও শুনত। কিন্তু ক্যালেব ভাবে এটা হয়তো তার হিয়ারিং এইডের সমস্যা, তাই সে গুরুত্ব দেয় না। তখনই তার হাতে আসে একটা কাগজ, যেখানে অদ্ভুত কিছু সংখ্যা লেখা আছে, ঠিক সেই সংখ্যাগুলো যা লুসিন্ডা ৫০ বছর আগে লিখেছিল। একদিন ক্যালেব হঠাৎ দেখে তার সামনে এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই সে যেন হাওয়ায় মিলিয়ে যায়। বাড়িতে ফিরে ক্যালেব সেই রহস্যময় কাগজটা নিয়ে আসে। সে তার বাবাকে জানায় হিয়ারিং এইডে সে আবার সেই অদ্ভুত ফিসফিস শব্দ শুনেছে, কিন্তু জন বিষয়টাকে গুরুত্ব দেয় না। তার মতে হিয়ারিং এইড মাঝে মাঝে এমন অদ্ভুত শব্দ করতেই পারে। যখন জন সেই কাগজটা দেখে, তখন ক্যালেবকে আবার স্কুলে ফেরত রাখতে বলে দেয়। রাতে ক্যালেব তার মায়ের পুরনো ভিডিও দেখে কিছুটা আবেগী হয়ে পড়ে। ভিডিও দেখে মাকে শুভরাত্রি বলে ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এদিকে বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল জন। ছেলের একাকিত্ব আর কষ্ট তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। সে আবারও দুঃখে ডুবে গিয়ে মদ্যপান শুরু করে। ঠিক তখনই ভুল করে তার গ্লাস থেকে কিছু তরল লুসিন্ডার সেই কাগজে পড়ে যায়, আর সেই ভিজে যাওয়া কাগজে হঠাৎ করেই কিছু সংখ্যার ভেতর একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। জন অবাক হয়ে যায়। সে সংখ্যা মিলিয়ে বুঝতে চেষ্টা করে এর অর্থ কী। কিছুক্ষণ পর তার মাথায় একটা ভয়ঙ্কর ধারণা আসে। এই সংখ্যাগুলো কোনো সাধারণ সংখ্যা নয়, এগুলো যুক্তরাষ্ট্রের ৯/১১ সন্ত্রাসী হামলার তারিখ আর নিহতদের সংখ্যা নির্দেশ করছে। জন প্রথমে ভাবে এটা নিছক একটা কাকতালীয় ঘটনা, কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না। সে সমস্ত সংখ্যাগুলো একটা বোর্ডে লিখে বিশ্লেষণ করতে শুরু করে, আর ধীরে ধীরে সে বুঝতে পারে লুসিন্ডার লেখা এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভয়ঙ্কর সত্য। সময় যত এগোতে থাকে, রহস্যটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জন সেই সব সংখ্যাগুলো মিলিয়ে দেখে বুঝতে পারে গত ৫০ বছরে ঘটে যাওয়া বড় বড় বিপর্যয়ের তারিখ আর তাতে মারা যাওয়া মানুষের সংখ্যা সবই সেই কাগজে লুকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, একটা তারিখ ছিল তার নিজের স্ত্রীর মৃত্যুর দিন। এছাড়া সে এমন কিছু সংখ্যাও খুঁজে পায় যেগুলো ভবিষ্যতে ঘটতে যাওয়া দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এত জটিল প্যাটার্ন সে কিছুতেই বুঝতে পারে না।
পরের দিন সকালে জন ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে সরাসরি তার এক বন্ধুর কাছে যায়। সে সব রহস্যময় সংখ্যার কথা খুলে বলে। কিন্তু তার বন্ধু বিষয়টা গুরুত্ব না দিয়ে উল্টো হাসাহাসি করে। কেউই তাকে বিশ্বাস করতে চায় না। তাই জন সিদ্ধান্ত নেয় সে একাই এই কোড ভাঙবে। এই রহস্যের উৎস খুঁজতে সে সরাসরি মিস টেলারের কাছে যায়, লুসিন্ডা সম্পর্কে আরও তথ্য জানার জন্য। মিস টেলার ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করেন। লুসিন্ডা সবসময় খুব ভীত থাকত, কিন্তু কেন তা কেউ কখনো জানতে পারেনি। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখনই। মিস টেলার জানায় অনেক বছর আগে লুসিন্ডা আত্মহত্যা করে মারা গেছে। জন আর কোনো নতুন তথ্য পায় না, তাই সে ফিরে আসে বাড়িতে। কিন্তু সেই রাতেই ক্যালেব যখন বাইরে খেলছিল, আবারও সেই একই ফিসফিস শব্দ তার কানে আসে। আর ঠিক তখনই সেই অচেনা মানুষটি আবার ফিরে আসে, যাকে আগের দিন স্কুলেও দেখা গিয়েছিল, কিন্তু মুহূর্তেই হারিয়ে গিয়েছিল। এক অদ্ভুত ঘটনা ঘটে তখন। ওই অচেনা মানুষটি ক্যালেবের হাতে একটা কালো পাথর দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। জন বাইরে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে সে অদৃশ্য হয়ে যায়। ক্যালেব জানায় সে ওই মানুষটিকে চেনে না। এটা শুনে জন রেগে গিয়ে ছেলেকে বকা দেয়। অচেনা মানুষের কাছ থেকে কিছু নেওয়া উচিত না বলে সতর্ক করে। এরপর জন আবার লুসিন্ডার ব্যাপারে ইন্টারনেটে খোঁজ শুরু করে। ঠিক তখনই তার বোনও এসে পড়ে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় স্ত্রীর মৃত্যুর পর থেকে জন তার পরিবার থেকে অনেক দূরে সরে গেছে। রাতে জন খবর দেখে জানতে পারে আবহাওয়া খুব খারাপ হতে চলেছে। আর ঠিক তখনই সে সেই পুরনো সংখ্যাগুলো আবার দেখে। এবার সে বুঝতে পারে আগামীকাল এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে চলেছে, যেখানে প্রায় ৮১ জন মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু কোথায় এই দুর্ঘটনা ঘটবে তা সে কিছুতেই বুঝতে পারে না, কারণ শেষের কিছু সংখ্যা এখনও সে ডিকোড করতে পারেনি। পরের দিন জন তার ছেলেকে স্কুল থেকে আনতে বের হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সে ট্রাফিক জ্যামে আটকে পড়ে। গাড়িতে বসে সে ম্যাপ খুলে দেখে হঠাৎ ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের সংখ্যাগুলো তার চোখে পড়ে। সে চমকে যায়, কারণ এই সংখ্যাগুলো ঠিক সেই একই যেগুলো লুসিন্ডার কাগজে লেখা ছিল। আর তখনই জন বুঝতে পারে যে দুর্ঘটনা ঘটতে চলেছে তার অবস্থানও এই কোডের মধ্যেই লুকিয়ে আছে। এবার ঘটনাটা আরও ভয়ঙ্কর মোড় নেয়। জন বুঝতে পারে যে লোকেশন সে ডিকোড করেছে সেটাই তার বর্তমান অবস্থান। সে এখন যেখানে ট্রাফিকে আটকে আছে ঠিক সেখানেই বিপদটা ঘটতে যাচ্ছে। হঠাৎই সে পুলিশ অফিসারের সাথে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই বিধ্বস্ত হয়ে পড়ে। চোখের সামনে মানুষ আগুনে পুড়ে মারা যেতে দেখে জন সম্পূর্ণভাবে মানসিকভাবে ভেঙে পড়ে। কোনো মতে সে সেখান থেকে বেঁচে নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু তার মাথা থেকে সেই ভয়ঙ্কর দৃশ্য কিছুতেই যাচ্ছে না। এদিকে ক্যালেব বুঝতে শুরু করে তার বাবা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। জন ক্যালেবকে রাতে টিভি দেখতে নিষেধ করে, কারণ সে চায় না ছেলে এই দুর্ঘটনার খবর জানুক। কিন্তু এই আচরণ ক্যালেবকে কষ্ট দেয়। সে অভিমান করে নিজের ঘরে চলে যায়। পরে জন আবার সেই সংখ্যাগুলো নিয়ে তার বন্ধুর সাথে দেখা করে। সে বলে, হ্যাঁ, ঘটনাগুলো সংখ্যার সাথে মিলে যাচ্ছে, কিন্তু বিজ্ঞান অনুযায়ী এমন ভবিষ্যৎ দেখা বা থামানো সম্ভব নয়। রাত গভীর হলে ক্যালেবের ঘরে আবার সেই অচেনা মানুষটি দেখা যায়। সে জানালার দিকে ইশারা করে। ক্যালেব বাইরে তাকাতেই দেখে দূরের জঙ্গলে ভয়াবহ আগুন জ্বলছে। আগুনে অনেক প্রাণী কষ্টে ছটফট করে মারা যাচ্ছে। আর এই দৃশ্য দেখে ক্যালেব আতঙ্কে কেঁপে ওঠে। তার ভয় আরও বাড়তে থাকে, কারণ সে বুঝতে পারে এই রহস্য শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা যা ধীরে ধীরে তাদের সবাইকে গ্রাস করছে। ক্যালেব হঠাৎ জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে জন দ্রুত ঘরে ছুটে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই অচেনা মানুষটি আবারও উধাও হয়ে গেছে। জন ভাবে হয়তো ক্যালেব কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সে ছেলেকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর জন জানালার দিকে তাকাতেই আবারও সেই রহস্যময় মানুষটিকে দেখতে পায়। সে আর দেরি না করে বেসবল ব্যাট নিয়ে নিচে নেমে যায়, কিন্তু এবারও সে পৌঁছানোর আগেই মানুষটি গায়েব হয়ে যায়। পরের দিন সকালে জন সিদ্ধান্ত নেয় লুসিন্ডার মেয়ের খোঁজ বের করার। সে জানতে পারে তার নাম ডায়ানা। নিজের ছেলেকে নিয়ে জন ডায়ানার সঙ্গে দেখা করে। সে চায় লুসিন্ডা সম্পর্কে আরও তথ্য জানতে। জন সেই পুরনো সংখ্যাগুলোর কথাও বলে, কিন্তু ডায়ানা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। জন তাকে থামিয়ে সতর্ক করে বলে, তুমি যদি সাহায্য না করো তাহলে আগামী দুর্ঘটনায় প্রায় ১৭০ জন মানুষ মারা যাবে। কিন্তু ডায়ানা তার কথায় বিশ্বাস না করে চলে যায়। এবার জন একাই এই বিপর্যয় থামানোর সিদ্ধান্ত নেয়। সে বাড়ি ফিরে আবার সেই সংখ্যাগুলো বিশ্লেষণ করে এবং শেষ পর্যন্ত আসন্ন দুর্ঘটনার সঠিক লোকেশন বের করে ফেলে। তারপর সে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানায় আগামী দিন ভার্থ এবং লাফিয়া স্ট্রিটে বড় একটি হামলা বা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। পুলিশ জনের কথা সিরিয়াসলি নেয় না, তাই জন আর অপেক্ষা না করে নিজেই সেই লোকেশনে চলে যায়। সে পৌঁছায় একটি রেল স্টেশনে। সেখানে এক ব্যক্তিকে দেখে তার সন্দেহ হয়, আর সে তাকে টেরোরিস্ট ভেবে পেছনে ধাওয়া করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে যায়। তারা ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। তখনই জানা যায় সে কোনো সন্ত্রাসী নয়, বরং একজন সাধারণ চোর। এই ঘটনা দেখে জনের ধারণা বদলে যায়। তার বুঝতে দেরি হয় না যে এটা কোনো টেরোরিস্ট অ্যাটাক নয়, বরং এখানে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটতে চলেছে। সে দ্রুত সবাইকে পরের স্টেশনে নেমে যাওয়ার জন্য সতর্ক করে, কিন্তু সবাই নামার আগেই বিপর্যয় ঘটে যায়। একটি ট্রেন লাইনচ্যুত মেয়ে পড়ে এবং অন্য ট্রেনের সাথে ভয়ঙ্করভাবে সংঘর্ষ হয়। চারিদিকে চিৎকার, ধোঁয়া আর মৃত্যু। অনেক মানুষের প্রাণ চলে যায় সেই দুর্ঘটনায়। জন কোনোভাবে বেঁচে যায়, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে সব আগে থেকে জানলেও কিছুই থামাতে পারেনি। বাড়ি ফিরে সে টিভিতে খবর দেখে প্রায় ১৭০ জন মানুষ সেই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। এবার জন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় লুসিন্ডার লেখা সংখ্যাগুলো সত্যিই বাস্তব ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আর তাই সে আবার ডায়ানার কাছে যায়,
এইবার ডায়ানা ট্রেন দুর্ঘটনার পর জনের কথা বিশ্বাস করতে শুরু করে আর সে শেষ পর্যন্ত জনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ডায়ানা এবার তার মায়ের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে তার মা মানসিকভাবে অনেক সময় অস্বাভাবিক আচরণ করতেন, এই কারণেই তার বাবা শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে যান। ডায়ানা আরও জানায় তার মা সবসময় বলতেন যে তিনি কোনো এক বড় ঘটনার জন্য প্রস্তুত হচ্ছেন, আর তিনি ডায়ানাকে প্রায়ই তার বিশেষ ক্ষমতা বা দক্ষতার প্রশংসা করতেন। শেষ পর্যন্ত তিনি সমাজ থেকে দূরে চলে গিয়ে একা একটি ট্রেলারে বসবাস শুরু করেন। এই তথ্য শুনে জন আর ডায়ানা তাদের সন্তানদের নিয়ে সেই ট্রেলারের দিকে রওনা দেয়, যাতে লুসিন্ডার বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যায়। ট্রেলারে পৌঁছে তারা বাচ্চাদের গাড়িতেই রেখে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই ডায়ানা লুসিন্ডার পুরনো কাগজগুলো খুঁজে পায়, আর সেখানে সে দেখে শেষ কিছু সংখ্যা উল্টো করে লেখা। ডায়ানা ব্যাখ্যা করে লুসিন্ডা তার দাদির মতোই অনেক সময় উল্টোভাবে লিখত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষের দুটো সংখ্যা আসলে সংখ্যা নয়, বরং আই, অর্থাৎ দুটি আই। এরপর তারা ট্রেলারের ভেতরে একটি রহস্যময় পেন্টিং খুঁজে পায়, কিন্তু কেউই তার অর্থ বুঝতে পারে না। ঠিক তখনই জন খাটের নিচে সেই কালো পাথরটি দেখতে পায়, যেটা সেই অচেনা মানুষটি ক্যালিবকে দিয়েছিল। সে খাটটা সরাতেই দেয়ালে লেখা একটি শব্দ দেখা যায়, এভরিওয়ান এলস। জন বুঝতে পারে এটাই আসলে সেই কোডে লুকিয়ে থাকা পুরো বাক্যের অংশ, এবং এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভয়ঙ্কর সত্য যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। এখন লুসিন্ডার কোডের আসল অর্থটা আরও ভয়ঙ্করভাবে সামনে আসে। জন বুঝতে পারে এইবার যে ঘটনা ঘটতে চলেছে সেখানে প্রায় সবাই মারা যাবে। অন্যদিকে গাড়ির ভেতরে ক্যালেব আবার সেই একই ফিসফিস শব্দ শুনতে শুরু করে। সে দ্রুত শব্দের দিকে মনোযোগ দেয়। ঠিক তখনই গাড়ির পাশে কয়েকজন অচেনা মানুষ হাজির হয়। তারা চুপচাপ গাড়ির দিকে এগিয়ে আসে এবং ক্যালেবকে একটি গেট খুলতে বলে, যেন কিছু একটা ঘটাতে পারে। কিন্তু ক্যালেব ভয় পেয়ে যায়। সে হর্ন বাজাতে শুরু করে তার বাবা মাকে ডাকতে। হর্নের শব্দ শুনে জন আর ডায়ানা দ্রুত সেখানে পৌঁছে যায়। জন সঙ্গে সঙ্গে সেই অচেনা লোকদের পেছনে ধাওয়া করে। একজনকে ধরতেও সক্ষম হয়, কিন্তু কিছু বলার আগেই ওই লোকটি তার চোখে তীব্র আলো ছুড়ে দেয়। জন কিছুই দেখতে পায় না, আর সেই সুযোগে লোকটি পালিয়ে যায়। সবাই আবার বাড়িতে ফিরে আসে। ডায়ানা জানায় কয়েকদিন ধরেই সেই অচেনা লোকগুলো তার পিছু নিচ্ছিল। এই কথাগুলো বলতে বলতে সে ভেঙে পড়ে এবং কান্না শুরু করে। জন তাকে শান্ত করে বলে তারা একসাথে সবকিছু ঠিক করবে। পরদিন সকালে জন ট্রেলারের ভেতরে আরেকটি অদ্ভুত ঘটনা দেখে। লুসিন্ডার সেই রহস্যময় পেন্টিংটি কেউ যেন নতুন করে রং করে দিয়েছে। এই পরিবর্তন দেখে জন বুঝতে শুরু করে এই রহস্য শুধু অতীত নয়, এখনও কেউ বা কিছু এটাকে নিয়ন্ত্রণ করছে। এই ঘটনার পর জন ধীরে ধীরে সব কিছুর প্যাটার্ন বুঝতে ফেলে যায়। সে বুঝতে পারে পরের বিপর্যয়টা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা সরাসরি সূর্যের সাথে সম্পর্কিত। তাই জন দ্রুত একটি ল্যাবে গিয়ে একজন বিজ্ঞানীর সাথে দেখা করে। সে নিজের বানানো সোলার মডেল দেখিয়ে ব্যাখ্যা করে সূর্য থেকে বের হওয়া ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার পৃথিবীর ওজোন স্তর ধ্বংস করে দেবে, আর এর ফলে পুরো পৃথিবীর মানুষ মারা যেতে পারে। সে আরও বলে এই শক্তিশালী সোলার ফ্লেয়ার অনেক আগেই সূর্য থেকে বের হয়ে গেছে এবং এখন তা দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই কথা শুনে ল্যাবের সবাই ভয় পেয়ে যায়। এরপর জন বাড়ি ফিরে এসে পরিবারকে একসাথে থাকার কথা বলে, কারণ পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠছে। অন্যদিকে ডায়ানা ল্যাবে জনের কথা শুনে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে সে আগে নিজের মাকে পাগল ভেবে ভুল করেছিল, কিন্তু আসলে তার মা সঠিক ছিল এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল। ডায়ানা এরপর জনকে একটি নিরাপদ গুহার মতো জায়গার কথা জানায়, যেখানে গেলে তারা সোলার ফ্লেয়ার থেকে বাঁচতে পারে। তাই জন, ডায়ানা এবং তাদের বাচ্চারা দ্রুত সেখানে যাওয়ার পরিকল্পনা করে। ঠিক তখনই ক্যালেব আবার সেই একই ফিসফিস শব্দ শুনতে পায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডেকে নিচ্ছে। এদিকে জন তার বাবাকে ফোন করে পুরো পরিস্থিতি জানায়। সূর্য থেকে আসা এই ভয়ঙ্কর বিপর্যয়ের কথা বলে, আর সবাইকে দ্রুত মাটির নিচে বা কোনো বেসমেন্টে আশ্রয় নিতে বলে। জন যখন সবাইকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে বলে, তখন ক্যালেব আবার সেই একই ফিসফিস শব্দ শুনতে শুরু করে। সে অদ্ভুতভাবে সেই শব্দের প্রভাবে আবার নতুন নতুন সংখ্যার প্যাটার্ন লিখতে শুরু করে। এটা দেখে জন দ্রুত ক্যালেবকে শান্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এরপর তারা আবার স্কুলে ফিরে যায় এবং স্কুলের বেসমেন্টে ঢুকে লুসিন্ডার লেখার শেষ সংখ্যাগুলো খুঁজতে থাকে, কিন্তু সেখানে সেই প্রয়োজনীয় সংখ্যা খুঁজে পাওয়া যায় না। তাই জন বাধ্য হয়ে স্কুলের একটি দরজা খুলে সেটি নিজের সাথে নিয়ে আসে, যাতে পরে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। বাড়ি ফিরে জন সেই দরজার উপর থাকা রং বা চিহ্ন মুছে লুসিন্ডার শেষ সংখ্যাগুলো বের করার চেষ্টা করে, কারণ সে জানতে চায় পরবর্তী দুর্ঘটনার সঠিক লোকেশন কোথায়। অন্যদিকে ডায়ানা বারবার জনকে কোথাও নিরাপদ জায়গায় চলে যেতে বলে, কারণ সে নিজের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু জন আর কথা শোনে না। এতে ডায়ানা রেগে গিয়ে নিজের 2 সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জন শেষ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো খুঁজে পায়। সে লোকেশন ডিকোড করে বুঝতে পারে পরবর্তী বিপর্যয়টি লুসিন্ডার নিজের পুরনো বাড়ির আশেপাশেই ঘটতে পারে। ঠিক তখনই জন বাইরে আসে এবং দেখে ডায়ানা ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে এবং তার ফোনেও নেটওয়ার্ক নেই, তাই যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে ডায়ানা একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে, আর তখন জন একা হয়ে যায়। পরবর্তী ভয়ঙ্কর ঘটনাকে থামানোর চেষ্টা করতে থাকে। এদিকে টিভি ও নিউজে সবাইকে ঘরে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছিল, কারণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ক্যালেব হঠাৎ আবার তার বাবাকে ফোন করে, কিন্তু ঠিক তখনই ডায়ানা জানায় সে গুহার দিকে চলে যাচ্ছে। জন তাকে আবার বোঝানোর চেষ্টা করে লুসিন্ডার লোকেশনে গেলে হয়তো সুপার ফ্লেয়ার থেকে বাঁচা সম্ভব, কিন্তু ডায়ানা তার কথা শোনে না। এরই মধ্যে সেই অচেনা মানুষটি ডায়ানার গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর গাড়ির ভেতরে ক্যালেবও আটকে পড়ে। ডায়ানা কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়।
সে অন্য একটি গাড়ি নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। ঠিক সেই সময় একটি ট্রাকের সাথে ডায়ানার ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে জন গ্যাস স্টেশনে গিয়ে শপকিপারের কাছ থেকে ডায়ানার খোঁজ নেয় এবং দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। চারদিকে তখন বিশৃঙ্খলা, নিউজে সবাই আতঙ্কে, মানুষ নিরাপদ জায়গায় ছুটছে। পরে জন জানতে পারে ডায়ানা মারা গেছে। এই খবর তাকে ভেঙে দেয়, কিন্তু সে থেমে থাকে না। সে সরাসরি লুসিন্ডার পুরনো বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে ডায়ানার গাড়ি পড়ে আছে আর চারদিকে সেই রহস্যময় কালো পাথর ছড়িয়ে আছে। ঠিক তখনই সেই অচেনা মানুষটি আবার তার সামনে হাজির হয়। জন রাগে তার বন্দুক তাক করে, ক্যালেবের কথা জানতে চায়। ঠিক সেই মুহূর্তে ক্যালেব সেখানে চলে আসে এবং জনকে থামায়। এদিকে আরও কিছু অজানা মানুষও সেখানে উপস্থিত হয়, আর সবাই একসাথে সেই রহস্যময় শক্তির মুখোমুখি হয়। জন সেই রহস্যময় লোকেদের দিকে তাকিয়ে জানতে চায় তারা আসলে কারা। তখনই সত্যিটা প্রকাশ পায়, ওরা কোনো মানুষ না, ওরা এলিয়েন। আর লুসিন্ডার সব সংখ্যাই আসলে ছিল পৃথিবীতে ঘটতে যাওয়া বড় বড় বিপর্যয়ের তারিখ ও তথ্য। ওরা এইসব বিপর্যয়ের মাধ্যমে কিছু মানুষকে বাঁচানোর বা নির্বাচিত করার চেষ্টা করছিল। ঠিক তখনই জনের সামনে সবচেয়ে বড় ধাক্কাটা আসে। ক্যালেব এবং আরেকজনকে এলিয়েনরা তাদের সঙ্গে নিয়ে যেতে শুরু করে। এলিয়েনরা জানায় শুধু নির্বাচিত মানুষরাই তাদের জাহাজে যেতে পারবে এবং নতুন শুরু পাবে। জন নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে তার কিছু করার নেই। সে বাধ্য হয়ে ক্যালেবকে ছেড়ে দেয়, আর এলিয়েনরা ক্যালেব এবং অন্যান্য শিশুদের তাদের জাহাজে নিয়ে যায়। আকাশে একের পর এক বিশাল স্পেসশিপ উঠতে থাকে, মানে পৃথিবী থেকে আরও অনেক শিশুকেই তারা বেছে নিয়েছে। ছেলে চলে যাওয়ার পর জন সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর যখন সে চোখ খোলে তখন দেখে ভয়ঙ্কর সেই সোলার ফ্লেয়ার পৃথিবীতে পৌঁছে গেছে। চারদিকে মানুষ দৌড়াচ্ছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। জন বাড়িতে ফিরে নিজের পরিবারকে শেষবারের মতো জড়িয়ে ধরে, আর খুব দ্রুতই পুরো পৃথিবী সেই আগুনের মতো শক্তির মধ্যে ধ্বংস হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় পৃথিবীর মতোই আরেকটি সুন্দর গ্রহ, যেখানে এলিয়েনরা কিছু মানুষ ও শিশুদের নিয়ে নতুন করে জীবন শুরু করছে। এবং এভাবেই গল্পটা শেষ হয়।